নমস্কার, আমি দেবাশিস সাহা। আনএকাডেমি প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদের রিপ্রেজেন্ট করতে এসেছি। আমি দীর্ঘ কয়েকদিন ধরেই পড়াচ্ছি আমাদের হিস্ট্রি অপশনাল, ঠিক আছে? এবং হিস্ট্রি অপশনালের সঙ্গে সঙ্গে আমি মেন্স ওরিয়েন্টেড ক্লাসগুলো নিচ্ছি। তো এই চ্যাপ্টারে, আমাদের অপশনাল চ্যাপ্টারে আমাদের এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন এবং খুব শিগগিরই আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে আসবো, আমরা আলোচনা করব। এবং এই হিস্ট্রির টোটাল যে পুঙ্খানুপুঙ্খ কোয়েশ্চেন্স গুলোর আলোচনার দরকার সেগুলো আমি করেছি। ঠিক আছে? আমি এর আগে এনশিয়েন্ট একটা লিস্ট করিয়েছিলাম যে কি ধরনের কোয়েশ্চেন আসে, মিডিয়েভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়াটা আমি গতদিন করেছিলাম। আমি টপিকটা নিয়ে আরেকবার না আমি আলোচনা করব যে কোয়েশ্চেন্স গুলো কি কি ধরনের প্রশ্ন আসে। আমি পড়াচ্ছিলাম বেঙ্গল রেনেসার পিরিয়ডটা। আমি রাজা রামমোহন রায় পড়িয়েছিলাম। রাজা রামমোহন রায়ের পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পড়িয়েছিলাম। এবং আজকে এই টপিকের আমাদের শেষ এপিসোডে যে কোয়েশ্চেনটা আমরা রেখেছি সেটা হচ্ছে আমাদের 19th সেঞ্চুরি রেনেসা। ঠিক আছে? এবং এটার মধ্যে যে বিতর্কটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি একটু পরিচয় দিয়ে নিই। যে পরিচয়টা হচ্ছে আমার এই আনএকাডেমির পরিচয়, এবং আনএকাডেমির তোমাদের কিভাবে ভর্তি হতে হবে সেটা আমি একটু বলবো। কারণ এই অপশনাল ক্লাসটা আমার রেগুলার বেসিসে চলে, সেটা হচ্ছে প্লাস কোর্সে। আমাদের এখানে যেমন একটা একটা করে কোয়েশ্চেন পাচ্ছি, আমরা প্লাস কোর্সে অনেক কোয়েশ্চেন পাচ্ছি। কোয়েশ্চেন বারবার থেকে তো আমরা বুঝতে পারছি বেশি করে, এবং সেই সঙ্গে সঙ্গে আরো আনুষঙ্গিক ক্লাস। আনুষঙ্গিক ক্লাসের মধ্যে হচ্ছে জিআই, ম্যাথস, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সব ক্লাসগুলো আমরা পাচ্ছি। তাই তোমাদের এখনো পর্যন্ত যারা সাবস্ক্রিপশন নেওয়া হয়নি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রিপশন নাও। ঠিক আছে? তোমরা দেরি করো না, সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবং এই সাবস্ক্রিপশন নিলে তোমরা এই ক্লাসগুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারবে। আমি একটু দেখিয়ে দিই আমাদের ভর্তির পদ্ধতি। দেখো, এখানে তোমাদের লেখা আছে আনএকাডেমি, এবং গেট রেডি ফর ইউর নিউ জার্নি, অ্যাপ্লাই দিস কোড। এখানে ডিএসএ স্যার, এখানে কোডটা ইউজ করা হয়েছে ডিএসএ স্যার। ঠিক আছে? এবং গেট 10% ডিসকাউন্ট, এবং ডিএসএ স্যার এই নামে ভর্তি হলে তুমি 10% ডিসকাউন্ট পাবে। আর যদি তোমাদের আগের কোনো ক্লাস দেখা থাকে তাহলে সেই অনুযায়ীও তুমি আরো কিছু ডিসকাউন্ট পাবে। মনে থাকবে? ক্লিয়ার? তাহলে আর দেরি নয়, তোমরা ভর্তি হয়ে যাও। এখানে অন্য এডুকেটের সঙ্গে শেয়ার করলে অন্য যারা এডুকেটার সঙ্গে তুমি শেয়ার করতে পারবে, সেটাও তোমরা এখানে দেখাতে পারবে। হলো? এখানটা দেওয়া রয়েছে। যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, ক্লাস শুরু করছি আমি। ইয়েস, পেজটা ভালো করে একটু দেখো। এখানে সবই আমার পরিচয় দেওয়া আছে, আমার রেফারেল কোডটা ইউজ করা আছে। তোমরা নিয়মিতভাবে অপশনাল ক্লাসটা করতে পারবে লাস্ট ক্লাসে এলে। বলছে রাইট এ নোট অন দ্য নিউ অ্যাওয়েকেনিং ইন ইন্ডিয়া ইন দ্য 19th সেঞ্চুরি। নিউ অ্যাওয়েকেনিং এখানটা যেটা বলছে যে ওয়ান কাইন্ড অফ একটা নতুন ভাবে জেগে ওঠা বা নবজাগরণ। দ্য 19th সেঞ্চুরি ইন ইন্ডিয়া ইজ এ পিরিয়ড অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল রেনেসাঁ। এই সময়টা কিন্তু ছিল একটা সামাজিক এবং একই দিক থেকে হচ্ছে আমাদের সাংস্কৃতিক একটা রেনেসাঁ পিরিয়ড ছিল, তাই তো? যে রেনেসাঁটা হচ্ছে একটা নবজাগরণ। এবং দ্য 19th সেঞ্চুরি ইন ইন্ডিয়া ইজ এ পিরিয়ড অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল রেনেসাঁ। এবং এটা কি হচ্ছে, আমাদের সোশ্যাল এবং কালচারাল রেনেসাঁর কাজও করছে 19th সেঞ্চুরিতে। এবং এই যে জায়গাটা কিভাবে এই 19th সেঞ্চুরিটায় রেনেসাঁ পিরিয়ডটা হয়েছিল সেটা ব্যাখ্যা করতে হবে, এবং সেই ব্যাখ্যার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, তর্ক বিতর্কের জায়গাটা তুলে ধরতে হবে। ক্লিয়ার? আমি তর্ক বিতর্কের জায়গাটা তুলে ধরবার আগে আমি মেন জিনিসটা বলে নিই, যে আমি এই উত্তর তৈরি করবার আগে আমার বেসটা কি থাকবে, আমি কিসের উপর ভিত্তি করে অ্যান্সারটা লিখতে পারবো। প্রথমে যখন বলা হয়েছে 19th সেঞ্চুরি, ক্লিয়ার, তার মানে 1801 থেকে আমাদের 1899 সালে যে সাংস্কৃতিক কার্যকলাপগুলো হয়েছিল সেগুলোর কথা আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট।
সেকেন্ড, সেটা কতখানি যুগোপযোগী হয়েছিল, মানে আমাদের যুগের পক্ষে উপযুক্ত হয়েছিল। এবং নাম্বার থ্রি, শুধু যুগের পক্ষে উপযুক্ত নয়, সেটা সাধারণ মানুষ তার থেকে কতখানি সুবিধে পেয়েছিল। এবং সত্যিই কি একটা নবজাগরণ হয়েছিল? দেখো, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে নবজাগরণ বা এই ধরনের যে কথাবার্তাগুলো, এগুলো কিন্তু একটা প্রচলন আমাদের এসেছিল কোন সময় থেকে? এই প্রচলনটা এসেছিল আমাদের একটা ইউরোপিয়ান কালচার থেকে, তাই তো? অ্যাকচুয়ালি ঐতিহাসিকরা বলেন, খুব চমৎকার একটা কথা বলেন, যে আমরা ভারতবর্ষের ইতিহাসটা লিখেছি, কিন্তু ভারতবর্ষের ইতিহাসটা লেখার সময় আমরা যে কাজটা করেছি, আমরা চশমাটা পরে নিয়েছি কি ইউরোপিয়ানদের মতো। কি সুন্দর কথাটা বললো, যে আমরা ভারতবর্ষের ইতিহাসটা লিখেছি, এবং ভারতবর্ষের ইতিহাসটা যখন লিখেছি, এই লেখার সময় আমরা চশমাটা পরে নিয়েছি কাদের মতো? ইউরোপিয়ানদের মতো। তাহলে আমাদের সেই ইউরোপিয়ানদের চশমায়, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা যখন বিচার করা শুরু করেছি, তখন কি হয়েছে? সেই ইতিহাসটা বারবার ইউরোপীয় কায়দায় উঠে এসছে। দেখো, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, যে আমরা রেনেসাঁ বলতে গেলে পড়েছি হচ্ছে আমাদের গ্রিসে একটা, তোমার কি বলবো, একটা সাংস্কৃতিক কার্যকলাপ ছিল। পেরিক্লিসিয়ান যুগে একটা সাংস্কৃতিক কার্যকলাপ ছিল। এবং এই যে টোটাল যে রেনেসাঁ পিরিয়ডটা হচ্ছে, এবং এই রেনেসাঁ পিরিয়ডটার একটা বড় রকমের ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে কোথায়? আমাদের সেই 16th সেঞ্চুরি, তাই তো? আমাদের বা 15th সেঞ্চুরি, পঞ্চদশ শতাব্দীর সময় একটা রেনেসাঁ। এবং দেখো, সেই রানো রেনেসাঁ থেকে আমরা দেখতে পেয়েছিলাম পরবর্তীকালে জ্ঞানদীপ্তি, একটা আলোকিত যুগ। এবং জ্ঞানদীপ্তি আলোকিত যুগটা যখন ছড়িয়েছিল, সেখান থেকে বহু মানুষ এসেছিল, তাই তো? আমরা যদি এরকম ভাবে ভাবি, যে একটা কনস্টান্টিনোপলের আগে যে একটা রেনেসাঁ ছিল, তাই না? যে আমরা যখন রোজার বেকন, উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে, আমরা গ্যালিলিওর মতো ব্যক্তিত্বদের পাচ্ছি, সেই ব্যক্তিত্বরা কিভাবে রিলেট করেছিল একটা, কি বলবো, ইউরোপিয়ান কালচার। এবং ইউরোপিয়ান কালচারে এইভাবে রিলেট করার পর তারা আস্তে আস্তে যেভাবে সংযুক্ত হলো আমাদের, কি বলবো, একটা ইতিহাসের সঙ্গে, মানে ইতিহাস এগিয়েছে, এবং তাদের সংস্কৃতি, তাদের, তোমার কি বলবো, মানবিক বোধটা আমাদের কাছে এগিয়ে এসছে। আমরা একটা চ্যাপ্টার পড়াই ইউরোপের ইতিহাসে, যার নাম হচ্ছে হিউম্যানিজম, যাকে আমরা বাংলা বলি মানবতাবাদ। এই মানবতাবাদ, এই চ্যাপ্টারটা পড়াতে গিয়ে আমরা বারে বারে আমাদের কাছে উঠে এসেছি কি, যে সেই সময়ের পরিপ্রেক্ষিতে যে মানুষের সঙ্গে সংযোগ, এবং মানুষের যত সাংস্কৃতিক কার্যকলাপই হোক না কেন, সেখানে মানবতাবাদটা কিন্তু প্রাধান্য পেয়েছে। কখনো দেখা গেছে যে ক্যাথিড্রাল গির্জার মধ্যে যে আমাদের এই সবুজ যে ঘাসগুলো, যে সজীবতা, সেগুলো যেরকম ভাবে আমাদের কি করেছে, একটা মানবতাবাদ, হিউম্যানিজম, একটা মানবতাবাদের একটা সঞ্চার ঘটেছে, মানে একটা জীবনী শক্তির দেখিয়েছে। বা মাইকেল এঞ্জেলো, তাই তো? মাইকেল এঞ্জেলোর যে ছবিগুলি, বা আমরা লিওনার্দো দা ভিঞ্চির যে ছবিগুলো, তার মধ্যেও কিন্তু আমরা এই সাংস্কৃতিক কার্যকলাপগুলো দেখেছি, এবং সেখানে ভীষণ রকম ভাবে সেটা মানবিক ছিল। তাহলে এই যে রেনেসাঁ বা এই যে আমাদের মানবতাবাদ বা যা জিনিসগুলো আমরা বলছি, এর প্রত্যেকটা প্রেক্ষাপট কিন্তু লুকিয়ে রয়েছে কোথায়? এই লুকিয়ে রয়েছে আমাদের সেই ইউরোপের, আমাদের মানসভূমি, তাই তো? মানে ইউরোপের মানসভূমি, মানে ইউরোপের থেকে আমরা যে একটা, কি বলবো, ধারণা নিয়ে তৈরি হচ্ছি, তার মানসভূমি আমরা বলছি। এবং দেখো, শুধু চিত্রকলা বা আমাদের সাহিত্য বা বিজ্ঞান, সেই সচেতনতা নয়, সেটা আমাদের পরবর্তীকালে বিভিন্ন দেশ বিদেশের সংস্কৃতির সঙ্গে আমরা তুলনা করছি। এবার ভারতবর্ষে ব্রিটিশ শাসন এলো, নিশ্চয়ই আমরা জানি। 1757 পলাশির যুদ্ধের মাধ্যমে তাদের একটা প্রাথমিক পর্যায়। এবং 1765, 1765 সাল যখন এলো, 1765 সালের পর আমরা কি দেখতে পেলাম? তাদের একটা, আমাদের দিওয়ানি লাভের মাধ্যমে দিয়ে তাদের কিন্তু অগ্রগতিটা হলো, মানে যার আগের বছর 1764 সালে বক্সারের যুদ্ধই কিন্তু এর প্রেক্ষাপট তৈরি করেছিল। ক্লিয়ার? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না? এবার দেখো, আমাদের এইরকম একটা জায়গায় কি হলো, ঔপনিবেশিক শাসনকাল শুরু হলো। ভারতবর্ষ হয়ে গেল একটা ওয়ান কাইন্ড অফ কলোনি, এবং সেই কলোনির মধ্যে কি শুরু হলো? আমাদের ব্যবসা বাণিজ্য শুরু হলো। ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে যে বিদেশিরা, মানে ইউরোপিয়ানরা, ইংরেজরা যেখানে এলেন, ব্যবসা করলেন, তাদের কালচারের সঙ্গে আমাদের কালচারের একটা ইন্টারাকশন। ক্লিয়ার? এবং এই ইন্টারাকশনটা যখন হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটা ঔপনিবেশিক পরিকাঠামোর মধ্যে একটা সংস্কৃতির সঞ্চার হচ্ছে। তাহলে লক্ষ্য করা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, কিংবা
আমরা যদি হেনরি ভিভিয়ান লুই ডিরোজিওর কথা বলি, এরা তিনজনই এক বিখ্যাত ব্যক্তিত্ব, বা পরবর্তীকালে আমরা রাধাকান্ত দেবের কথা বলি। এই ব্যক্তিত্ববান মানুষগুলো কি করেছিলেন, আমাদের যে কাজগুলো করেছিল তার দেখা যায় তাদের এফোর্টস প্রচুর, তাদের কালচারাল কাজ প্রচুর। বা রাজা রামমোহন রায় আমাদের শহীদ আওয়াজ সিস্টেম বন্ধ করা হোক, বা রাজা রামমোহন রায় সাহিত্যমূলক ক্ষেত্রে যে কাজগুলো করেছিল, বা তার রাজনৈতিক চিন্তাধারা, তার সাংবাদিকতার একটা প্রতিমূর্তি হিসেবে কাজ করা, যাবতীয় যা কিছু কাজ হয়েছিল সেগুলোর মধ্যে কিন্তু ভীষণভাবে কাজ করেছিল কি আমাদের এই 19th সেঞ্চুরির একটা আয়োকে নিয়ে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার রাজা রামমোহন রায়ের জন্ম আমাদের কত 1772 বা 74, উনি কিন্তু সেই দিক থেকে 18th সেঞ্চুরির লোক। ঠিক আছে, তাহলে তার ভূমিকা আমরা 19th সেঞ্চুরিতে গিয়ে দেখছি। দেখো আত্মীয় সভা যদি দেখি আমরা 1815, 1828 সালের যদি আমরা দেখি আমাদের ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ, ক্লিয়ার, সেখানে কিন্তু রাজা রামমোহন রায় তোমার তার কৃতিত্বগুলো দেখিয়েছিল সম্পূর্ণ রকম ভাবে 19th সেঞ্চুরি একটা কালচারের উপর বেস করে। এখানে উত্তরটা তৈরি করার সময় আমরা যে কথাটা খুব ভালো করে বলেছি সেখানে একটু দেখে নেবে তোমরা। পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাঙালি মধ্যবিত্ত সমাজে এক আধুনিক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়, যার মূল ভিত্তি ছিল যুক্তি ও মানবতাবাদ। ওই যে বললাম যে ইউরোপের ইতিহাসের যে হিউম্যানিজম, সেই মানবতাবাদটা কিন্তু এখানে কাজ করেছিল। বোঝা গেল? একদম পরিষ্কার। তাহলে পাশ্চাত্য সভ্যতা মানে ইউরোপিয়ান কালচারের সংস্পর্শে এলো, কে এলো? বাঙালি এলো। এবং সমাজটা কি তখন মিডিয়েভে মানে মধ্যবিত্ত সমাজ, ওয়ান কাইন্ড অফ একটা বুর্জোয়া শ্রেণীর প্রতিভূ, এবং আধুনিক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হলো, একটা নতুন কি বলবো চিন্তা ভাবনার সৃষ্টি হলো, যার মূল ভিত্তিটা ছিল যুক্তি আর মানবতাবাদ। মানে এখানে দেখো রাজা রামমোহন রায়, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানে ডিডোজিও, তারা যাবতীয় যে কাজটা করেছে সবই কিন্তু যুক্তিবাদের মাধ্যমে করেছে। ক্লিয়ার? কোনো সন্দেহ নেই। বেশ, এবার যেটা যাচ্ছে যে এই হিউম্যানিজম বা মানবতাবাদের একটা বড় জায়গা কি শিক্ষা, এডুকেশন, একটা মাধ্যম দিয়ে ঢোকা। তাহলে দেখো আমাদের ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষের মহান মনীষীদের কিছু সাহিত্য কীর্তি রয়েছে, তাদের বিজ্ঞানমূলক লেখাপড়া রয়েছে, এবং দেখো বিজ্ঞানমূলক লেখাপড়া যারা যা করেছে বা যা তারা দিয়েছে সেগুলো কিন্তু প্রণিধানযোগ্য, তাই না? আমরা যদি এখন ভাবি যে বরাহমিহিরের রচনা বা আর্যভট্ট বা আমাদের ব্রহ্মগুপ্তের রচনা, এবং তার পাশাপাশি এই সাহিত্যকর্মমূলক চিন্তাভাবনা থেকে আগের প্রাচীন ভারতের কালিদাস, তাই তো? কালিদাস ছাড়া হচ্ছে ভারবি, আমাদের ভাস, এদের যে লেখা, অশ্বঘোষ, এদের যে লেখা, এই লেখার একটা ধারা ছিল। কিন্তু কি হয়, আমাদের সুলতানি মধ্য মুঘল যুগ আসে, এবং এই সুলতানি মুঘল যুগ যখন আসে তখন সেই চিন্তাধারার মধ্যে কি হয়, একটা গ্যাপ পড়ে যায়, একটা কি বলবো একটা পজ পড়ে যায়। তাদের মতো কালচারের সঙ্গে একটা ইন্টারাকশন হতে থাকে, এবং সেই কালচারের ইন্টারাকশনটা চলতে থাকে। গুড, এটা মনে রাখবে। তো এইবার দেখো, তার থেকে যখন আমরা আধুনিক যুগে এসে পড়লাম, এই পাশ্চাত্য কায়দাটা কিন্তু শুরু হলো, এবং পাশ্চাত্য কায়দা করতে গিয়ে বেশ কিছু মানুষ নকল নবিশের দল হয়ে উঠলো, তাই তো? কেউ বলছে যে আমাদের ধুতি পাঞ্জাবি ছেড়ে দিয়ে তারা প্যান্ট শার্ট পরতে শুরু করে দিল। ক্লিয়ার? প্যান্ট শার্টের যে সুবিধা বা যাবতীয় কি বলবো কাজকর্মের অনেক রকম সুবিধার কথা আমি বলবো, সেটা উপলব্ধিটা কিন্তু ভারতীয়রা পরে করেছে। তারা প্রথমেই দেখেছে কি এটা নকল, সাহেবদের মতো হওয়া বা একটা কিছু। এই জন্য বেশ কিছু ঐতিহাসিক বা সেই সমকালীন যুগের মানুষ তারা কিন্তু বলেছে নকল নবিশের দল, পুরোপুরি নকল নবিশের দল। এবার আমি যে জায়গাটা বললাম যুক্তি আর মানবতাবাদ, যুক্তি আর মানবতাবাদ নিয়ে কিন্তু প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা যুক্তি মানবতাবাদ কাজ করেছিল। রাজা রামমোহন রায় ডিরোজিও, বা আমাদের কি বলবো রাজা রামমোহন রায় ডিরোজিও বাদে আমাদের যিনি ছিলেন কি বলবো আহ বিদ্যাসাগর মহাশয়, তাদেরও কিন্তু একটা যুক্তি এবং মানবতাবাদ কাজ করেছিল। এবার আমি যেখানটা বলছিলাম সমকালীন শিক্ষা, পাশ্চাত্য শিক্ষাটা এলো, পাশ্চাত্য শিক্ষাটা আসার পরে আস্তে আস্তে ইংরেজি মাধ্যমে শিক্ষার কিন্তু প্রচলন বাড়তে শুরু করলো, এবং এর পুরোধা যিনি ছিলেন তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং, এবং তাকে কি বলবো তাকে এগিয়ে নিয়ে গেছিলেন কে, মানে ভগীরথের কাজটা করেছিলেন কে, আমাদের ম্যাকুলি, তাই তো? এটা কিন্তু মনে রাখতে হবে। সমকালীন শিক্ষা, সাহিত্য, ধর্ম, সমাজ সবকিছুতেই তা গভীরভাবে প্রভাবিত করে। কনস্টান্টিনোপলের পতনের পর 50 ও ষোড়শ শতাব্দীতে ইতালিতে যে রেনেসা বা নবজাগরণের উন্মেষ ঘটেছিল তার সঙ্গে তুলনা করে বাংলার এই বিকাশকেও নবজাগরণের আখ্যা দেওয়া হয়। দেখো পুরো স্ট্রাকচারটা কি নিল, ইউরোপের স্ট্রাকচার, সাহিত্য বলল, ধর্ম বলল, সমাজ বলল,
সবকিছুতেই সেটা গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। এবং সেই বিস্তারটা তুলনা হচ্ছে কি কনস্টান্টিনোপলের পতনের পর 50 ও ষোড়শ শতাব্দীতে ইতালিতে যে রেনেসাঁ হয়েছে। নিশ্চয়ই মনে আছে 1453 তে আমাদের কি হলো, কনস্টান্টিনোপলের পতন হলো। এবং পতন হওয়ার পরে আমাদের কি হলো, আমরা বলে দিই যে ওয়ান কাইন্ড অফ মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা। ঠিক তারপরেই 15th এবং 16th সেঞ্চুরিতে কি হয়ে গেল, ইউরোপের রেনেসাঁ পিরিয়ডটা এলো, তাই তো? এবং সেই রেনেসাঁতে আমরা দেখেছিলাম সে মহান মহান মানুষদের, তাই তো? বেশ নবজাগরণের যে উন্মেষ ঘটেছিল তার সঙ্গে তুলনা করে বাংলার এই বিকাশকে নবজাগরণের আখ্যা দেওয়া হয়। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের যে ধারণা সেটা কিন্তু 50 এবং ষোড়শ শতাব্দীর মধ্যে ছিল। নবজাগরণের চরিত্র নির্ণয়ের প্রশ্নে দেখা গেল, নবজাগরণের চরিত্র নির্ণয়ের প্রশ্নে পণ্ডিতদের মধ্যে বিতর্কের কিন্তু অন্ত নেই। সত্যি তাই, যে এই চরিত্রটা কি বলবো, এখানে বিভিন্ন পণ্ডিত তার বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছে এবং এটা খুব ডিবেটেবল। আবার আদৌ এটা দয়ুকার হবে, আদৌ একে নবজাগরণ বলা উচিত কিনা বা ইউরোপীয় রেনেসাঁস ও বাংলা রেনেসাঁস সমগোত্রীয় কিনা, এই প্রশ্নটিও বিতর্কিত। কি বললাম, একে নবজাগরণ বলা যাবে কিনা বা ইউরোপীয় রেনেসাঁস ও বাংলা রেনেসাঁস সমগোত্রীয় কিনা, এই প্রশ্নটিও কিন্তু একটা বিতর্কের জায়গা সৃষ্টি করছে। ক্লিয়ার? এবার দেখো কেন বিতর্ক, তাই না? ওই যে আমি আবারও বললাম, সবকিছু কিন্তু ভারতবর্ষের একটা দেখা শুরু হয়েছিল ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গিতে। তার কারণ ইংরেজ ঔপনিবেশিক পরিকাঠামোয় শাসন করছে ইংরেজ। আচার্য যদুনাথ সরকার বাংলার নবজাগরণকে ইউরোপীয় রেনেসাঁসের চেয়ে আরো ব্যাপক ও বৈপ্লবিক আখ্যা দিয়েছেন। স্যার যদুনাথের একটা চিন্তা ভাবনা ছিল, স্যার যদুনাথের চিন্তা ভাবনার একটা বড় রেশ কোথায়, যে স্টেপ কি জায়গা থেকে কি জায়গায় আমরা এটাকে নিয়ে আসছি। স্যার যদুনাথের নবজাগরণের চিন্তা ভাবনায় তিনি একটা কথা অনেকদিন আগেই বলেছিলেন, খুব কথাটা নিয়ে বিতর্ক আরম্ভ হয়েছিল। পলাশির যুদ্ধের পরেই কি হলো, এরপরে নবজাগরণের সূত্রপাত হলো। ব্রিটিশ সরকারের হালকা পদধ্বনি এবং হালকা পদধ্বনি থেকে কি নবজাগরণের সূত্রপাত হলো। পেরিক্লিও এথেন্স যেমন সমগ্র হেলাসের শিক্ষা নিকেতন ছিল, সারা ভারতের ক্ষেত্রে বাংলার ভূমিকাও তাই ছিল। যেমন পেরিক্লিস তার এথেন্সকে যেমন ভাবে একটা হেলাস, হেলাসের শিক্ষা নিকেতন তৈরি করেছিল, সারা ভারতের ক্ষেত্রে বাংলার ভূমিকাও তাই ছিল। কিন্তু অমলেশ ত্রিপাঠী বাংলার নবজাগরণকে ইতালীয় রেনেসাঁসের সমগোত্রীয় বলে মনে করেন না। কি বললাম, অমলেশ ত্রিপাঠী বাংলার নবজাগরণকে ইতালীয় রেনেসাঁসের সমগোত্রীয় বলে মনে করেন না। ইতালীয় রেনেসাঁসের উন্মেষ ভূমি ছিল, ইতালীয় রেনেসাঁসের উন্মেষ ভূমি ছিল শিল্পকেন্দ্রিক স্বাধীন নগর রাষ্ট্রগুলো। কি বললাম, ইতালির যে রেনেসাঁস ছিল তার উন্মেষ ভূমিটাই ছিল শিল্পকেন্দ্রিক স্বাধীন নগর রাষ্ট্র। কারণ ইন্ডাস্ট্রি ছিল কোথায় কোথায়, ইন্ডাস্ট্রি ছিল আমাদের ইতালিতে, এবং সেই নগর রাষ্ট্রটার উপর কেন্দ্র করেই কিন্তু ইতালি রেনেসাঁটাকে হয়েছিল। তাহলে নগর রাষ্ট্র এবং তার মধ্যে ইতালির রেনেসাঁ এবং ভারতবর্ষ একটা ঔপনিবেশিক পটভূমি, তার জায়গায় একটা রেনেসাঁ, দুটোর মধ্যে কিন্তু বেসিক একটা জায়গায় পার্থক্য রয়ে যায়। কিন্তু কলকাতা ছিল ঔপনিবেশিক শাসনাধীন বাণিজ্য কেন্দ্র। ঠিক, কলকাতাটা মূল একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এবং সেটা ছিল কি একটা ঔপনিবেশিক শাসনাধীন বাণিজ্য কেন্দ্র। এবং কলকাতার মানুষ সবচেয়ে বেশি কাছে এসেছিল কার, ইংরেজদের, তাই তো? এবং তাদের ওই কায়দায় তাদের শিক্ষা দীক্ষা শুরু হয়। এবং সত্যি কথা বলতে গেলে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু সমালোচনা করলেও আমরা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার আমরা সামনে থেকে দেখতে পাই, তারা কিন্তু বহু রকমের পাশ্চাত্য শিক্ষা শিখে ফেলেছিল। মানে তারা পণ্ডিত হতে শুরু করেছিল। যেমন ধরো আমি তোমাকে বলি যে আমাদের যে রচনাগুলো, মানে আমরা যদি বলি বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত সাহিত্যিক আমাদের ইংরেজ ঔপন্যাসিকের মধ্যে আমাদের হতে পারে কে, চার্লস ডিকেন্স। ডিকেন্সের যে রচনাগুলো, ডিকেন্সের রচনায় যে একটা চেতনা, সেই চেতনা প্রবাহগুলো যেমন ভাবে কি বলবো আমাদের প্রভাব বিস্তার করেছিল গোটা একটা ইংল্যান্ডকে, এবং সেইখানের মানুষের নগর চিত্র, পুরো একটা জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটা কি হয়েছিল আমাদের এই বাংলা রেনেসাঁর মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তৎকালীন যে সমস্ত মানুষগুলো যারা ব্যারিস্টারি পড়তে শুরু করলো, তাই তো? এবং এই লয় ওকালতিটাই ছিল একটা তাদের হাই ফ্যাশন। কেউ ডাক্তারি পড়তে শুরু করলো, ঠিক আছে? দেশীয় শিল্পোদ্যোগে ব্যবসায়ী হয়ে উঠলো। এই মানুষগুলো কিন্তু ছিল ঔপনিবেশিক শাসনাধীনের বাণিজ্য কেন্দ্রের একটা প্রতিভূ। তোমরা আমার প্রশ্ন করতে পারো, স্যার আপনি এই যে উকিলদের একটা বাণিজ্যজীবী বলছেন, বাণিজ্য কেন্দ্রের লোক বলছেন কেন? উকিলদের মূল কাজটা কিন্তু কি? উকিলদের মূল কাজটা হচ্ছে ব্যবসা করা, তাই তো? মানে কিভাবে ব্যবসা করা? আইন ব্যবসা করা।
আইন, তার শিক্ষাটাকে একটা ব্যবসায় কনভার্ট করা। হয়ে গেল। উদীয়মান বুর্জোয়া শ্রেণী ছিল ইতালীয় রেনেসাঁর উদ্গাতা। এই যে একটা নতুনভাবে একটা গজিয়ে ওঠা যে বুর্জোয়া শ্রেণী, তারাই ছিল রেনেসাঁসের উদ্যোক্তা। বুর্জোয়া, এই বুর্জোয়া শব্দটা অ্যাকচুয়ালি ফরাসি শব্দ। বার্জিয়াস, বার্জিয়াস শব্দ থেকে বুর্জোয়া শব্দ এসছে। নগরে বসবাসকারী এক ধরনের মধ্যবিত্ত শ্রেণীকে আমরা বুর্জোয়া বলি। বুর্জোয়াদের দুটো ভাগ, ফুটে বুর্জোয়া, পেটি বুর্জোয়া। তাই তো? পেটি বুর্জোয়া হচ্ছে খুব সাধারণ মানের মানুষ, যার চিন্তা ভাবনাটা খুব সাধারণ। একদম তারা সমাজ ভাঙার কোনো চিন্তা করে না। তারা কি হলো? তাদেরকে আমরা কি বললাম? পেটি বুর্জোয়া। আর ওই বুর্জোয়াটাকে আমি কি বললাম? ফুটে বুর্জোয়া যেটাকে বললাম, তারা হচ্ছে ধনী, ঠিক আছে? এবং কিন্তু মানে কৌলীন্য, বংশ কৌলীন্য বা কিছুতে এমন একটা মর্যাদা পাচ্ছে না, কিন্তু তাদের কাছে অর্থ আছে। তারা হচ্ছে হুটে বুর্জোয়া। হুটে বুর্জোয়া এবং পেটি বুর্জোয়া যেমন একটা ফরাসি বিপ্লবের একটা কি বলবো, বিপ্লবের পেছনে একটা কাজ করেছিল, ঠিক তেমনই উদীয়মান বুর্জোয়া শ্রেণী ছিল ইতালীয় রেনেসাঁসের উদ্যোক্তা। বাংলার এই ভূমিকা বাংলার এই ভূমিকা পালন করে ইংরেজি শিক্ষিত বৃত্তিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়। ক্লিয়ার? কি হলো দেখো, লাইনটাকে ভালো করে ফলো করো। বাংলার এই ভূমিকা পালন করেছিল ইংরেজি শিক্ষিত বৃত্তিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়। পুরো ওটাকে টেনে নিয়ে গেছিল আমাদের, বাংলার ভূমিকাটাকে টেনে নিয়ে গেছিল কে? ইংরেজি শিক্ষিত বৃত্তিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়। ক্লিয়ার? বুঝা গেল? নেক্সট, ধ্রুপদী গ্রিক ও লাতিন সভ্যতা ছিল ইতালীয় রেনেসাঁর প্রেরণার উৎস। কি বললাম? ইতালীয় গ্রিক, ধ্রুপদী গ্রিক, ক্লাসিক্যাল গ্রিক, ল্যাটিন সভ্যতা ছিল ইতালীয় রেনেসাঁসের প্রেরণার উৎস। ক্লিয়ার? ইতালীয় রেনেসাঁসের প্রেরণার উৎস গাড়ি। কিন্তু বাংলার নবজাগরণ ইংল্যান্ডের চিন্তা ও মনন থেকে তার অনুপ্রেরণা আহরণ করেছিল। ক্লিয়ার? কিন্তু বাংলার নবজাগরণ ইংল্যান্ডের চিন্তা ও মনন থেকে তার অনুপ্রেরণা আহরণ করেছিল। এটা ভালো করে বোঝো। বাংলায় যে নবজাগরণটা হচ্ছে, তারও একটা চিন্তা ভাবনা বা অনুপ্রেরণাটা আসছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে আসছে। সুতরাং উভয়ের মধ্যে মিল খুঁজে পাওয়া দুষ্কর। দুটোর মধ্যে আমরা কিন্তু কোনো মিল খুঁজে পেলাম না। তাই সুশোভন সরকারও মন্তব্য করেছেন, বাংলা রেনেসাঁসের তার ইউরোপীয় প্রতিরোধের মতো প্রবল বেগ, উদ্যম এবং বহুমুখী সৃজনশীলতার অভাব ছিল। কি বললাম? সুশোভন সরকার তাই মন্তব্য করেছেন, বাংলা রেনেসাঁসে তার ইউরোপীয় প্রতিরোধের মতন প্রবল বেগ, উদ্যম এবং বহুমুখী সৃজনশীলতার অভাব ছিল। ঠিক। সুশোভন সরকার মানে বিখ্যাত ঐতিহাসিক সুমিত সরকারের বাবা, তার যে বেঙ্গল রেনেসাঁর একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটা আমি একটু বলছি। যেটা বলছেন, বাংলা রেনেসাঁ এবং ইউরোপের রেনেসাঁ, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা প্রতিরোধের একটা প্রবল বেগ, উদ্যম এবং বহুমুখী সৃজনশীলতার অভাব ছিল। হলো? বাংলা রেনেসাঁস এগোচ্ছে, কিন্তু তাদের যে প্রতিরোধের মধ্যে কি বললাম? প্রবল বেগ আছে, উদ্যম আছে, বহুমুখী সৃজনশীলতা আছে। কিন্তু এই সবকটারই আবার অভাব আছে। কিরকম? বেশ কিছু মানুষ এটাকে আটকানোর চেষ্টা করেছে। আমরা যদি দেখি যে এই সময়ের আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসটা আমরা কিরকমভাবে দেখতে পাচ্ছি, যে চরিত্রগুলো কালীচাঁদ মিত্র, আমাদের কি বলবো, মাইকেল মধুসূদন দত্ত, তাই তো? আমাদের ভূদেব চৌধুরী, ভূদেব মুখোপাধ্যায়, এই যে ক্যারেক্টার গুলো, তারা কাজ করছে, কিন্তু কি প্রবল বাধা, বা পরবর্তীকালে দ্বারকানাথ গাঙ্গুলি এবং ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির যে উদ্যোগ, তাদেরখানেও কতখানি বাধা। মানে এই বাধা বিপত্তিটাকেই কিন্তু তাদের জয় করতে অনেক সময় লেগে গেছিল। এবং এর মূলে ছিল কি? একটা সৃজনশীলতার অভাব ছিল। ক্লিয়ার? বেশ। পরের প্যারাগ্রাফে চলে যাই। বাংলার নবজাগরণের যে একটি ইতিবাচক দিক আছে, এ বিষয়ে সেই যুগের চিন্তাশীল মনীষীগণ সচেতন ছিলেন। ঠিক? একটা অবশ্যই এর পজিটিভ দিক আছে বাংলার নবজাগরণের। সেটা কিরকম? প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রাজনারায়ণ বসু প্রমুখের রচনায় এক চরিত্র চিত্রণের প্রথম প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তাই তো? বলছে এদের মধ্যেই একটা চরিত্র সৃষ্টি হচ্ছে। প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রাজনারায়ণ বসু এর জন্য একটা উল্লেখযোগ্য উদাহরণ। রবীন্দ্রনাথ তার পূর্বসূরীদের কাছে অকুণ্ঠ ঋণ স্বীকার করে তাদের নিজের কাজের মধ্যে ঐতিহাসিক পরম্পরা আবিষ্কারের চেষ্টা করেছেন। কি বললাম? রবীন্দ্রনাথ তার পূর্বসূরীদের কাছ থেকে একটা অকুণ্ঠ ঋণ স্বীকার করে নিয়েছেন এবং তাদের নিজেদের কাজের মধ্যে ঐতিহাসিক পরম্পরা আবিষ্কারের চেষ্টা করেছেন। ক্লিয়ার? রবীন্দ্রনাথ একটা যোগসূত্রের কাজ করেছেন। যোগসূত্রটা কিভাবে কাজ করছে? একটা হচ্ছে তার পূর্বসূরীদের কাছে অকুণ্ঠ ঋণ স্বীকার করছেন। বলছেন যে তারাই একটা অগ্রদূত। যেমন বিদ্যাসাগর প্রসঙ্গ উনি বলেছেন। তাদের নিজেদের কাজের মধ্যে ঐতিহাসিক পরম্পরা আবিষ্কারের চেষ্টা করেছেন। তারা যে নিজেরা কাজ করেছেন,
তার মধ্যে ঐতিহাসিক পরম্পরা খোঁজবার চেষ্টা করেছেন। রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র প্রমুখের অবদানকে বিশ্লেষণ করতে গিয়ে যুগধর্মের আলোকে বিচার করে এর মধ্যে আধুনিকতার উৎসের সন্ধান পেয়েছেন। খুব ভালো করে চিন্তা করে দেখো। রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র তারা যে যুগে বসে থাকুক তাদের লেখাগুলো কিন্তু খুব অ্যাডভান্স, ভীষণ অ্যাডভান্স। রামমোহনের 'তুহাফ ফাতুন মুহাইদিন', রাজা রামমোহন রায়ের যে কি বলবো সতীদাহ সিস্টেম, রাজা রামমোহন রায়ের যে আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ, বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ প্রচলন, তার সাহিত্যের জন্যই বর্ণপরিচয়, কথামালার মতো বই রচনা, নারী শিক্ষার জন্য চেষ্টা করা, তাই না? বিদ্যাসাগর একটা প্রবল উদ্যমে চেষ্টা করেছেন। আর বঙ্কিমচন্দ্র তার উপন্যাসগুলো দিয়ে ঠিক সমাজটাকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং আধুনিকতা এনেছেন। যেমন এই চন্দ্রশেখরের কথা আমরা বলি বঙ্কিমচন্দ্র উপন্যাস, সেখানে কিন্তু আমরা একটা স্পষ্ট চাপ দেখতে পাবো, তাই না? যে নদী, গঙ্গা নদীর উপরে একটা গল্পটার মানে উপন্যাসটা সূচনা হচ্ছে এবং সেখানে শৈবলিনী, প্রতাপ, তাই তো? যে ক্যারেক্টার গুলো এবং তার সঙ্গে একটা যোগসাজশ হচ্ছে কাদের? সেটা হচ্ছে মীর কাসিম এবং দলনী। তাই তো? ইতিহাসের স্মৃতি রোমান্স এবং এই লেখার মধ্যে সেখানে বঙ্কিমচন্দ্র দেখালেন যে শৈবলিনীর কি প্রবল উদ্যম, তাই না? সেটা কিন্তু একটা আধুনিকতার প্রকাশ। কেউ বলতে পারে যে এরকম উপন্যাস এরকম ইউরোপে অনেক লেখা হয়েছে। আমরা যদি দেখি ইউরোপিয়ান উপন্যাসগুলোর মধ্যে বিখ্যাত লেখা, তাই তো? যেমন আমি একটা উদাহরণ দিতে পারি 'গন উইথ দ্য উইন্ড'। আরে বাপরে বাপ! কি চমৎকার সেখানে লেখা যে একটা নারী শক্তি কি সাংঘাতিকভাবে সবকিছু এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হলো? উপাদানকে বিশ্লেষণ করতে গিয়ে যুগ ধর্মের আলোকে বিচার করে তিনি এর মধ্যে আধুনিকতার উৎসের সন্ধান পেয়েছেন। তাই না? ভীষণভাবে কিন্তু তারা একটা আধুনিক দিকে মোড় নিচ্ছিল। হয়তো বঙ্কিমচন্দ্র কোনো জায়গায় রক্ষণশীল। কিন্তু তার লেখার কিন্তু অনেক একটা উন্নত জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। বাংলার নবজাগরণের একটি সামগ্রিক রূপ ফুটে ওঠে শিবনাথ শাস্ত্রীর 'রামতনু লাহিড়ী' ও তৎকালীন বঙ্গ সমাজগ্রন্থে। ঠিক আছে? বাংলার নবজাগরণের একটি সামগ্রিক রূপ ফুটে ওঠে শিবনাথ শাস্ত্রীর 'রামতনু লাহিড়ী' ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে। ক্লিয়ার? পুরো বইটা 'রামতনু লাহিড়ী' এবং তৎকালীন বঙ্গ সমাজ। এবং এই লেখার মধ্যে তিনি কিন্তু সেই বার্তাটা পৌঁছে দিয়েছিলেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে রামমোহনের মৃত্যু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নবযুগের উদ্যোক্তা হিসেবে রামমোহনের ভূমিকাটি তুলে ধরার চেষ্টা করা হয়। ক্লিয়ার? 1933 তে রামমোহনের যখন মৃত্যু শতবার্ষিকী উপস্থিত হলো, সেই সময় এই মৃত্যু শতবার্ষিকীর সময় আমরা কি দেখেছিলাম? যে একটা আলোচনা সভায় উপস্থিত হয়েছিল, যেখানে নবযুগের উদ্যোক্তারা রামমোহনের ভূমিকাটাকে তুলে ধরবার চেষ্টা করেছিল। ক্লিয়ার? যে রামমোহন কতখানি প্রাসঙ্গিক। ১৯৩৩ মানে রামমোহনের 1833 মৃত্যুর শতবার্ষিকী। সেরকম জায়গায় রামমোহনকে নিয়ে তাদের চিন্তাভাবনা। কবি রবীন্দ্রনাথ, চিন্তাবিদ ব্রজেন্দ্রনাথ শীল, সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ বক্তা রামমোহনের কৃতিত্ব বর্ণনা প্রসঙ্গে নবজাগরণের মূল চরিত্র নিয়ে আলোচনা করেন। এর থেকেই নবজাগরণের এক উচ্ছ্বসিত রূপ বেরিয়ে আসে। ক্লিয়ার? রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ বক্তা রামমোহনের কৃতিত্ব বর্ণনা প্রসঙ্গে নবজাগরণের মূল চরিত্র নিয়ে আলোচনা করেন। এর থেকেই কি বলছে নবজাগরণের উচ্ছ্বসিত রূপ বেরিয়ে আসে। দেখো পরের দিকে যে বিশিষ্ট চিন্তাবিদ এলেন ব্রজেন্দ্রনাথ শীল, বিখ্যাত দার্শনিক, সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ বক্তা রামমোহনের কৃতিত্ব বর্ণনা প্রসঙ্গে নবজাগরণের মূল চরিত্র নিয়ে আলোচনা করেন। এর থেকেই নবজাগরণের এক উচ্ছ্বসিত রূপ বেরিয়ে আসে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের নেতৃত্বে যে পুনরুজ্জীবনবাদী আন্দোলন শুরু হয়, দেখ একটা পুনরুজ্জীবনবাদী আন্দোলন বলছে, তাই না? যে জীবনটা শেষ হয়ে গেছে তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আন্দোলন শুরু হয়। তাকেও একদল গবেষক নবজাগরণের প্রকৃত রূপ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তাকেও একদল গবেষক নবজাগরণের প্রকৃত রূপ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। এর ফলে কার্যত বিতর্কটি হিন্দু ও ব্রাহ্ম গোষ্ঠীর দ্বন্দ্বে পরিণত হয়। এর ফলে কার্যত বিতর্কটি হিন্দু ও ব্রাহ্ম গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীর দ্বন্দ্বে পরিণত হয়। ক্লিয়ার? কেন হলো? এই দ্বন্দ্বটার সূত্রপাত হলো কেন? তার কারণ হিন্দু এবং ব্রাহ্ম গোষ্ঠী, এই যে দুটো গোষ্ঠীর কথা বলছি, এই দুটো গোষ্ঠীর মধ্যে একটা বেসিক জায়গা ছিল। হিন্দুরা কিন্তু সেই গোঁড়ামি একটা ভাবার ধারণা রেখে দিয়েছিল। ব্রাহ্মণরা চেয়েছিল একটা পাশ্চাত্য শিক্ষাটা প্রভাব পড়লেও তারা কিন্তু কি চেয়েছিল? পরিবর্তন করতে চেয়েছিল। তখন এদের মধ্যে টাসেল হলো।
অপেক্ষাকৃত সাম্প্রতিককালে রমেশচন্দ্র মজুমদার গ্লিমসেস অফ বেঙ্গল ইন দ্য 19th সেঞ্চুরি গ্রন্থে রামমোহন রায় শীর্ষক এক পুস্তিকায় বাংলার নবজাগরণকে হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ হিসেবে বর্ণনা করেছেন। কি বললাম? গ্লিমসেস অফ বেঙ্গল ইন দ্য 19th সেঞ্চুরি গ্রন্থে রামমোহন রায় শীর্ষক এক পুস্তিকায় বাংলার নবজাগরণকে হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ হিসেবে বর্ণনা করেছেন। ক্লিয়ার? কি বললো? বাংলার নবজাগরণকে হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ বলে একটা বর্ণনা করতে শুরু করলো। বইটার নাম মনে রাখতে পারো, হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ। বাংলার নবজাগরণ সম্পর্কে মার্ক্সবাদীদের মধ্যে আগ্রহ জাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলির জয়লাভের পর। তাই তো? সেই সময় দেখেছিলাম যে সমস্ত শিক্ষিত লেখকগণ তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল। তাই তো? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন আমরা দেখছি, এই পটভূমিকার মধ্যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের সঙ্গে সঙ্গে আমাদের কি এসেছিল? আমাদের কাজ করেছিল হচ্ছে নাজি। এবং নাজিবাদ এরকম যখন ছড়াচ্ছিল, এই চূড়ান্ত যে ফ্যাসিবাদটা ছিল তার মধ্যে কোন একটা ইজমে নেই, খন্ড খন্ড কতগুলো ভাবধারার সমষ্টি নিয়ে একটা বাদ। সেই ফ্যাসিবাদের বিরোধী শক্তিগুলি জয়লাভের পর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলি যখন জয়লাভ করলো, তাই তো? কারা জয়লাভ করলো? ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অবশ্যই সোভিয়েত রাশিয়া। তারপরে কি হলো? তাদের মধ্যে একটা এই বাংলার নবজাগরণের চিন্তাভাবনা শুরু করলো এবং সোভিয়েত রাশিয়ার যে ভাবধারা এবং মার্ক্সবাদের ভাবধারার সঙ্গে অনেকটাই মেলে এবং সেই নিয়ে যে সমস্ত ঐতিহাসিক কাজ করতে শুরু করলেন, যেমন সুশোভন সরকার, অমিত সেন ছদ্মনামে নোটস অন দ্য বেঙ্গল রেনেসাঁ, কি বইটার নাম বললাম? নোটস অন দ্য বেঙ্গল রেনেসাঁ গ্রন্থে নবজাগরণ সম্পর্কে মার্ক্সবাদী বিশ্লেষণ উপস্থাপিত করেন। নবজাগরণ সম্পর্কে মার্ক্সবাদী বিশ্লেষণ উপস্থাপিত করেন। কিরকম মার্ক্সবাদী ব্যাখ্যা দিচ্ছেন? মার্ক্সবাদীরা ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ইতিবাচক দিকগুলিকে স্বীকৃতি দেয়। কি বললাম? মার্ক্সবাদীরা ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ইতিবাচক দিকগুলোকে স্বীকৃতি দেয়। মানে যে কি বলবো, ওয়ান কাইন্ড অফ যে রেনেসাঁটা হলো 19th সেঞ্চুরিতে, তার কিন্তু নেগেটিভ দিকগুলো ছিল, সেই নেগেটিভ দিকগুলো তুলে দিয়ে ইতিবাচক দিকগুলোকে স্বীকৃতি দিল এবং এদেশের ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ করতে থাকে। হলো? সুশোভন সরকার মনে করেন নিজ অতীত বিস্মৃত না হয়ে ভারত নিজেকে আধুনিকতার স্রোতে সমর্পণ করেছিল বলেই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ সম্ভব হয়েছিল। কি সুন্দর কথাটা বললো! একদম আন্ডারলাইন করবে। মনে করতেন নিজ অতীতে বিস্মৃত না হয়ে ভারত নিজেকে আধুনিকতার স্রোতে সমর্পণ করেছিল। নিজ অতীতে বিস্মৃত না হয়ে, মানে আগের যে অতীত ছিল সেটাকে ভুলে না গিয়ে তারা আধুনিকভাবে কাজ করেছিল বলেই কিন্তু তারা এই অগ্রদূতের ভূমিকাটা পালন করেছিল। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ সম্ভব হয়েছিল। এই সময় এই সময় একই সঙ্গে সংস্কৃতিগত মিশ্রণ ও দ্বন্দ্বের প্রকাশ দেখা দেয়। এই মিশ্রণ ছিল ঐতিহ্যময় ভারতীয় সভ্যতার সঙ্গে পাশ্চাত্যের আধুনিকতার এবং কি বললাম? এই মিশ্রণটা ছিল ঐতিহ্যময় ভারতীয় সভ্যতার সঙ্গে পাশ্চাত্যের আধুনিকতার এবং পাশ্চাত্যের আধুনিকতার দাঁড়ি হবে। হুম? এই মিশ্রণ ছিল ঐতিহ্যময় ভারতীয় সভ্যতার সঙ্গে পাশ্চাত্যের আধুনিকতা। পাশ্চাত্যের আধুনিকতার সভ্যতার সঙ্গে মেলে। হলো এবং এই দ্বন্দ্ব ছিল আবেগময় আধ্যাত্মিকতাবাদের সঙ্গে আধুনিক যুক্তিবাদের। এই দ্বন্দ্ব ছিল আবেগময়, খুব ইমোশনাল এবং আধ্যাত্মিকতাবাদের স্পিরিচুয়াল একটা সেন্স ছিল সঙ্গে আধুনিক যুক্তিবাদের। একেই বলা হয় একেই বলা হয় সংশ্লেষ। ঠিক আছে, এটা একটু রকম হয়ে গেছে। সংশ্লেষ। সুশোভন সরকারের মতে বাংলার নবজাগরণ ছিল পরস্পর বিরোধী মূল্যবোধের মধ্যে পারস্পরিক অনুপ্রবেশ। দারুণ ভাষা! কি বললেন? সরকার বলছেন বাংলার নবজাগরণ ছিল পরস্পর বিরোধী মূল্যবোধের সঙ্গে, অর্থাৎ পরস্পর বিরোধী মূল্যবোধের মধ্যে পারস্পরিক অনুপ্রবেশের সহাবস্থান। কি বললাম? পরস্পর বিরোধী মূল্যবোধ। দুটো পরস্পর বিরোধী মূল্যবোধ রয়েছে, তার সঙ্গে একটা পারস্পরিক অনুপ্রবেশ। ক্লিয়ার? আবার মূল্যবোধের বিরোধী মূল্যবোধ, এটা এখানে একটা মূল্যবোধ রয়েছে, এখানে একটা মূল্যবোধ রয়েছে, কিন্তু ওটা বিরোধ এবং তার সঙ্গে পারস্পরিক অনুপ্রবেশ। আবার উভয়ের মধ্যে যখন ঢুকছে, প্রবেশ করছে, সহাবস্থান করছে এবং আপোষমূলক মানসিকতার প্রকাশ করছে। ঠিক আছে? তাহলে তর্ক বিতর্ক কিন্তু একটা খুব পজিটিভ দিক ছিল। এর ভালো দিকটা তুলে ধরেছিল এবং নেগেটিভ দিকটা আগামী দিনে বর্জন করবার রাস্তায় কিন্তু দেখিয়েছিল।
এবং আপোষমূলক মানসিকতার প্রকাশ। ঠিকই, তারা ব্রিটিশদের সঙ্গে খুব একটা আন্দোলনে যায়নি, ঝামেলা যায়নি। হয়তো বিদ্যাসাগরের অনেক কষ্ট হয়েছিল, চেষ্টা করেছিলেন। কিন্তু তারা কি করেছিলেন সেই সময়? তারা সম্পূর্ণভাবে যে গা ভাসিয়ে দিয়েছিল তা নয়। নিজেদের অবস্থানটাও কিন্তু ঠিক রেখেছিল এবং একটা আপোষমূলক মানসিকতার মধ্যে। যে প্রাচ্য জিনিসটাও থাকবে, বাস্তব জিনিসটাও থাকবে। দুটোর মধ্যে সংস্কৃতি আছে। দুটোকে একসঙ্গে আমরা কি করব? নিয়ে এগোবো। তাই তো? আপোষমূলক মানসিকতার প্রকাশ। পুরোপুরি এটা আপোষ করে নিল। অপর একদল মার্ক্সবাদী নবজাগরণের নেতিবাচক দিকগুলিকে তুলে ধরেছে। অপর একদল মার্ক্সবাদীরা কি করলেন? নবজাগরণের নেতিবাচক দিকগুলো তুলে ধরলেন। এদের মধ্যে অন্যতম হলেন ভবানী সেন, যিনি রবীন্দ্রগুপ্ত নামে পরিচিত। অপর একদল কি করলো? মার্ক্সবাদী নবজাগরণের নেতিবাচক দিকগুলি তুলে ধরল, নেগেটিভ দিকগুলো তুলে ধরল। এদের মধ্যে অন্যতম হলো ভবানী সেন, যিনি রবীন্দ্রগুপ্ত নামে পরিচিত। আচ্ছা, আবার মার্ক্সবাদী বা নেতিবাচক দিকগুলো তুলে ধরছে। তাহলে এই সমালোচনাগুলো কি করবো আমরা? যেমন ভবানী সেন, যিনি রবীন্দ্রগুপ্ত নামে পরিচিত, তার মতে রামমোহন, বঙ্কিম, রবীন্দ্রনাথ যে ধারাকে পুষ্ট করেছেন তা প্রগতিশীল ধারা নয়, বরং তার উল্টো। কি চমৎকার কথাটা! রামমোহন, বঙ্কিম এবং রবীন্দ্রনাথ যে ধারাকে পুষ্ট করেছেন তা প্রগতিশীল ধারা নয়, বরং তার উল্টো। ভারতের ইতিহাসে ইংরেজ শাসন প্রগতির সূত্রপাত করেছিল। ঠিক আছে? ভারতের ইতিহাসে ইংরেজ শাসন প্রগতির সূত্রপাতটা কিন্তু মেনলি করেছিল। হলো? এ কথা যদি সত্যিই হয়, তবে এদের ধারাকে প্রগতিশীল ধারা বলা যায়। কি বললাম আমি? ভারতের ইতিহাসে ইংরেজ শাসন প্রগতির সূত্রপাত করেছিল। অস্বীকার করার জায়গা নেই। ভারতের নিজস্ব একটা কালচার ছিল। তার সঙ্গে এটা একটা প্রগতি করেছিল এবং একথা যদি সত্য হয়, তবে এদের ধারাকে প্রগতিশীল ধারা বলা যায়। যদি এটাই আমরা মেনে নিই, ভারতের ইতিহাসে ইংরেজ শাসন প্রগতির সূত্রপাত করেছিল, ক্লিয়ার? তবেই এদের ধারাকে প্রগতিশীল ধারা বলা যায়। অধিকাংশ মার্ক্সবাদী বুদ্ধিজীবী এই বিশ্লেষণকে মার্ক্সবাদের বিকৃতি বলে মনে করেন। অধিকাংশ মার্ক্সবাদী বুদ্ধিজীবী কি হলো? এই বিশ্লেষণকে মার্ক্সবাদের বিকৃতি বলে মনে করেন। কেন বিকৃতি বলে মনে করছে? কিন্তু সুপ্রকাশ রায়ের মতে বাংলার নবজাগরণের নায়কগণ ভূস্বামী শ্রেণীর স্বার্থ রক্ষায় তৎপর ছিল। ঠিক? সুপ্রকাশ রায় কি বলছেন? বাংলার নবজাগরণের যারা নায়কগণ, তারা সবাই ভূস্বামী শ্রেণীর স্বার্থ রক্ষায় তৎপর ছিলেন। সেইজন্য তারা বারবার কৃষক বিদ্রোহের বিরোধিতা করেছেন। তারা বারবার কৃষক বিদ্রোহের বিরোধিতা করেছেন। ঠিক আছে? বেশ। একদিকে পশ্চিমী শিক্ষার প্রভাব মতবাদের দিক থেকে প্রগতিশীল, অপরদিকে শ্রেণী স্বার্থের প্রভাবে দেশের অভ্যন্তরে গণবিরোধিতার প্রবণতাকে সুপ্রকাশ রায় নবজাগরণের স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছেন। সুপ্রকাশ রায় নবজাগরণের স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছেন। আন্ডারলাইন। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। এটা যেমন একটা ব্যাখ্যা দেওয়া হলো। একদিকে পশ্চিমী শিক্ষার প্রভাব মতবাদের দিক থেকে প্রগতিশীল হলো, অপরদিকে শ্রেণী স্বার্থের প্রভাবে দেশের অভ্যন্তরে গণবিরোধিতার প্রবণতাকে সুপ্রকাশ রায় নবজাগরণের স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছেন। নবজাগরণের স্ববিরোধিতা বলে কিন্তু আখ্যা দিলেন। ঠিক আছে? পশ্চিমী শিক্ষার প্রভাব মতবাদের দিক থেকে প্রগতিশীল, অপরদিকে শ্রেণী স্বার্থের প্রভাবে দেশের অভ্যন্তরের গণবিরোধিতার প্রবণতাকে সুপ্রকাশ রায় নবজাগরণের স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছেন। খুব লাইনটা ভালো করে বোঝো। একবার বলছে পশ্চিমী শিক্ষার প্রভাব মতবাদের দিক থেকে, ঠিক আছে, প্রগতিশীল একদম। অপরদিকে শ্রেণী স্বার্থের প্রভাবে দেশের অভ্যন্তরে গণবিরোধিতার প্রবণতাকে সুপ্রকাশ রায় নবজাগরণের স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছেন। ঠিক যখন এটা হচ্ছে, তখন অনেকগুলো কৃষক বিদ্রোহ হচ্ছে। ঠিক আছে? এবং এই যে কৃষক বিদ্রোহ হচ্ছে, তখন সেটা কি হলো? গণবিরোধিতার একটা বহিঃপ্রকাশ হলো। গণবিরোধিতা শুরু হয়ে গেল। প্রবণতাকে সুপ্রকাশ রায় নবজাগরণের স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছে। বলছে অপরদিকে শ্রেণী স্বার্থের প্রভাবে দেশের অভ্যন্তরে যখন গণবিরোধিতার প্রবণতা বাড়লো, নবজাগরণকে স্ববিরোধিতা বলে আখ্যা দিতে শুরু করলো। হলো? রবীন্দ্রগুপ্ত ও সুপ্রকাশ রায় মনে করেন ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা ও সহমর্মিতাই হলো
ব্রিটিশ শাসনের রবীন্দ্রগুপ্ত সুপ্রকাশ রায় মনে করেন ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা ও সহমর্মিতাই হলো তথাকথিত নবজাগরণের প্রকৃতিগত বৈশিষ্ট্য। কি বলছে? রবীন্দ্রগুপ্ত আর সুপ্রকাশ রায় মনে করছে ব্রিটিশ শাসনের সঙ্গে একটা সহযোগিতা এবং সহমর্মিতাই হলো তথাকথিত নবজাগরণের প্রকৃতিগত বৈশিষ্ট্য। একদম ব্রিটিশ সরকারের সঙ্গে আপোস করে রেখে তারা তাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা এরা কিছুতেই বুঝতে পারছে না যে সংস্কৃতিটা কিন্তু এগিয়ে চলছে এবং কিছু মানুষ হলে এর উপকার পাচ্ছে। তথাকথিত নবজাগরণের প্রকৃতিগত বৈশিষ্ট্য। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ ইংরেজ সভ্যতার আলোকে, ঠিক আছে? তথাকথিত নবজাগরণ প্রকৃতিগত বৈশিষ্ট্য ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ ইংরেজ সভ্যতার আলোকিত তাদের ছড়িয়ে দেওয়া হীন অনুকরণ মাত্র। তাদের ছড়িয়ে দেওয়া হীন অনুকরণ মাত্র। এবং আরো মনে করেন রেনেসাঁসের নেতারা ছিলেন ভদ্রলোক। রেনেসাঁসের নেতারা ছিলেন ভদ্রলোক যারা সমাজের উপর তলার মানুষ ও উচ্চবর্ণ সম্ভূত। হলো? এরা আরো মনে করেন রেনেসাঁসের নেতারা ছিলেন ভদ্রলোক যারা সমাজের উপর তলার মানুষ ও উচ্চ বর্ণ সম্ভূত। ক্লিয়ার? উপরতলার মানুষ ছিল এবং উচ্চ বর্ণ সম্ভূত ছিল। ডেভিড কফ মনে করেন ভারতে ইংরেজ শাসনের ইতিহাস শুধু শোষণের ইতিহাস। ভারতে ইংরেজ শাসনের ইতিহাস শুধু শোষণের ইতিহাস। একথা অর্ধসত্য ও অতিরঞ্জিত। কফ বলছেন এই কথাটা। ইংরেজ শাসনের ইতিহাসটা শুধু শোষণের ইতিহাস। একথা অর্ধসত্যি। হ্যাঁ, মানে কিছুটা হলেও সত্যি ও অতিরঞ্জিত। ঠিক আছে? মানে অনেকটাই বাড়িয়ে বলা হয়েছে। তার মতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ প্রাচ্যবিদগণ সভ্যতার আলো বিকিরণের পবিত্র দায়িত্ব পালন করেছেন। ক্লিয়ার? তার মতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ প্রাচ্যবিদগণ সভ্যতার আলো বিকিরণের পবিত্র দায়িত্ব পালন করেছেন। ক্লিয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ প্রাচ্যবিদগণ এরা দুজনেই মানুষ কি বললাম? তার সভ্যতার আলো বিকিরণের পবিত্র দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ প্রাচ্যবিদগণ সভ্যতার আলো বিকিরণের পবিত্র দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, গাড়ি। ওয়ারেন হেস্টিংস হলেন ভারতের জনক ও এশিয়ার মুক্তিদাতা। ওয়ারেন হেস্টিংস হলেন ভারতের জনক ও এশিয়ার মুক্তিদাতা। দাড়ি। লর্ড ওয়েলেসলি ছিলেন বাংলার নবজাগরণের পথপ্রদর্শক এবং ভারতে সংস্কৃতিগত সাংস্কৃতিক বিপ্লবের উদ্যোক্তা। হলো লর্ড ওয়েলেসলি ছিলেন বাংলার নবজাগরণের পথপ্রদর্শক। দেখো, এবং ভারতের সাংস্কৃতিক বিপ্লবের উদ্যোক্তা। তা লর্ড উইলিয়াম বেন্টিং এর আগে লর্ড ওয়েলেসলি তিনি কিন্তু বাংলার নবজাগরণের পথপ্রদর্শক। উনি কিন্তু স্টেপটা তৈরি করে গেছিলেন এবং ভারতের সাংস্কৃতিক বিপ্লবের উদ্যোক্তা। ঠিক আছে? সাংস্কৃতিক বিপ্লবের উদ্যোক্তা ছিলেন। অন্যদিকে জে এইচ ব্রুমফিল্ড জে এইচ ব্রুমফিল্ড ভদ্রলোক তত্ত্বকে জে এইচ ব্রুমফিল্ড ভদ্রলোক তত্ত্বকে স্বদেশী অসহযোগ আন্দোলন পর্যন্ত প্রসারিত করেছেন। স্বদেশী অসহযোগ আন্দোলন পর্যন্ত প্রসারিত করেছেন। হলো দাঁড়ি। তার মতে এই আন্দোলন দুটি ছিল ভদ্রলোকদের স্বার্থান্বেষী। তার মতে এই আন্দোলন ছিল কি বললাম? ভদ্রলোকদের স্বার্থান্বেষী আন্দোলন। হুম ভদ্রলোকরা নিজেদের স্বার্থ কায়েম করতে ব্যবহার করেছিল। কেমব্রিজ ঐতিহাসিক অনিল শীল ভদ্রলোক শ্রেণীর চরিত্র বিচার করে দেখিয়েছেন যে তারা নিচু জাতির লোকেদের ঘৃণা করত। কি বললাম? কেমব্রিজ ঐতিহাসিক অনিল শীল দেখিয়েছিলেন ভদ্রলোক শ্রেণীর চরিত্র বিচার করে দেখিয়েছিলেন যে তারা নিচ জাতির লোকেদের ঘৃণা করত। তাই তো? যারা ভদ্রলোক তারা নিচ জাতির লোকদের ঘৃণা করত। তারা ছিল জমির মালিক, কৃষক, শোষণকারী। সরকারের উপর চাপ দিয়ে তারা কেবল সুবিধা আদায় করে নিত। ঠিক একদম। কি করছে এখানটা দেখো, ইকোনমিক হিস্ট্রির দিকে আসতে হবে আপনার। ইকোনমিক হিস্ট্রির দিকটা কোথায়? অনিল শীল দেখাচ্ছেন ভদ্রলোক শ্রেণীর চরিত্র বিচার করে দেখেছিলেন যে তারা নিচু জাতির চরিত্র বিচার করে তার নিচু জাতির চরিত্র বিচার করে যে চরিত্র বিচার করতে নিচু জাতির লোকেদের ঘৃণা করত। বেশ। তারা ছিল জমির মালিক ও কৃষক শোষণকারী। একই সঙ্গে জমির মালিক হলো এবং কৃষকদের শোষণ করলো। সরকারের উপর চাপ দিয়ে তারা কেবল সুবিধা আদায় করে নিত। সরকারের উপর চাপ দিয়ে তারা কেবল কি করতো? সুবিধাটা আদায় করে নিত। হলো? আচ্ছা। ব্রুমফিল্ড ও শীল দেখাতে চেয়েছেন যে এই সুবিধাবাদী ও সংকীর্ণ মনা ভদ্রলোকরাই ছিল নবজাগরণের মুখ্য প্রবর্তক।
সুবিধাবাদী সংকীর্ণ মনা ভদ্রলোকরাই ছিল নবজাগরণের মুখ্য প্রবর্তক। মনে থাকবে কি বললাম? সুবিধাবাদী ও সংকীর্ণ মনা ভদ্রলোকরাই ছিল নবজাগরণের মুখ্য প্রবর্তক। 1970-এর দশকে বিনয় ঘোষ নবজাগরণকে ভদ্রলোকের আন্দোলন হিসেবেই দেখেছেন। কি বললাম? বিনয় ঘোষ নবজাগরণকে ভদ্রলোকের আন্দোলন হিসেবেই দেখেছেন। তার মতে বাংলার নবজাগরণ ছিল একটা মিথ। তার মতে বাংলার নবজাগরণ কি ছিল? একটা মিথ বা অতিকথা। ক্লিয়ার? বলছে কেন কোন সেন্সে অতিকথা, মিথ বা অতিকথা? এটি ছিল একটা হিস্টোরিক্যাল হোক্স। হোক্স মানে হচ্ছে প্রবঞ্চনা। এটি ছিল একটি হিস্টোরিক্যাল হোক্স বা ঐতিহাসিক প্রবঞ্চনা। দাঁড়ি অরবিন্দ পোদ্দার বলেছেন জন্মলগ্ন থেকেই নবজাগরণ ছিল বিকৃত ও নিরস। অরবিন্দ পোদ্দার বলেছেন জন্মলগ্ন থেকেই নবজাগরণ ছিল হচ্ছে তোমার বিকৃত এবং নিরস। হুম। এটি ভারত ভূমিতে অভিনীত ভিন্ন পোশাকের ইংরেজ নবজাগরণ। হলো? বলছি একটু জল দাও তো। একটু জল হবে? হুম। হিস্টোরিক্যাল হোক্স। এই যে হোক্স বা প্রবঞ্চনার কথা বলছি, এখানে একটা ব্যাপার রয়েছে। তাহলে নবজাগরণ যেটা হলো, সেটা কি আদৌ নবজাগরণ? নাকি একটা অতিকথা বা মিথ? ক্লিয়ার? ৭০-এর দশকে এই প্রশ্নটা তুললো হচ্ছে বিনয় ঘোষ। দেখো তাহলে যে আলোচনাগুলো আমি করলাম এর আগে, এখানে একটা নতুন পয়েন্ট যোগ হলো। এটি ভারত ভূমিতে অভিনীত ভিন্ন পোশাকের ইংরেজ নবজাগরণ। হিস্টোরিক্যাল হোক্স বা ঐতিহাসিক প্রবঞ্চনা। অরবিন্দ পোদ্দার বলেছেন জন্মলগ্ন থেকেই নবজাগরণ ছিল বিকৃত নিরস। ক্লিয়ার? অরবিন্দ পোদ্দার কি বলছেন? যে জন্মলগ্ন থেকে নবজাগরণ ছিল বিকৃত নিরস। এটি ভারত ভূমিতে অভিনীত ভিন্ন পোশাকের ইংরেজ নবজাগরণ। কার কথাটা? বলছে জন্মলগ্ন থেকেই নবজাগরণ ছিল বিকৃত নিরস, আর এটি ভারত ভূমিতে অভিনীত ভিন্ন পোশাকের ইংরেজ নবজাগরণ। এটি ভারত ভূমিতে অভিনীত ভিন্ন পোশাকের ইংরেজ নবজাগরণ। ভারত ভূমিতে অভিনীত ভিন্ন পোশাকের ইংরেজ নবজাগরণ। বরুণ দে নবজাগরণের নায়কদের দালাল বুদ্ধিজীবী আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে এই রেনেসাঁস ব্রিটিশ সাম্রাজ্যবাদের সহযোগীদের দ্বারা সৃষ্ট। সাংঘাতিক। এতক্ষণ যেরকম একটা দেখছিলাম, এটাকে কিরকম ভাবে পাল্টে দিল, তাই না? অন্যরকম গবেষকরা। অরবিন্দ পোদ্দার বলছে এটা বিকৃত নিরস। কেন বিকৃত নিরস বলছে? যেটা কাজ করছে জনমানুষে পৌঁছচ্ছে বা কিছু, সেটা একটা মনোটোনাস। কিরকম মনোটোনাস? এবং সেটা বলছে এদিক থেকে বিকৃত বলছে যে তারা তাদের নিজেদের মধ্যে একটা স্ববিরোধিতা কাজ করছে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? এত বড় একটা মানুষ, যে মানুষটা তোমার এত নারী শিক্ষার কথা উনি বলেছিলেন, কিন্তু উনি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার পিতার কথা শুনে সেটা কিন্তু উনি কি করলেন? আমাদের এই জায়গাটাকে প্রস্তব্ধ করে দিলেন। মানে উনি নিজের পরিবারের মেয়েদের কিন্তু বিয়ে দিলেন না। তাহলে বলছেন যে বিদ্যাসাগর বাইরে কাজ করলো, তাহলে ঘরে এটা করলো না কেন? বেশ। এবার নিরস এই সেন্সে বলছে যে যাবতীয় যা কিছু হচ্ছে একটা ঔপনিবেশিক পরিকাঠামোর মধ্যে কাজ করছে। ঔপনিবেশিক পরিকাঠামোটা কেটে গেলে এটা কিন্তু কোনো মূল্য থাকছে না। এটি ভারত ভূমিতে অভিনীত ভিন্ন পোশাকের ইংরেজ নবজাগরণ। বরুণ দে নবজাগরণের নায়কদের দালাল বুদ্ধিজীবী আখ্যা দিয়ে মন্তব্য করেছেন। দালাল বুদ্ধিজীবী আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে এই রেনেসাঁস ব্রিটিশ সাম্রাজ্যবাদের সহযোগীদের দ্বারা সৃষ্ট। এই রেনেসাঁসটা পুরোপুরি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সহযোগীদের দ্বারা সৃষ্ট। মানে যারা চেয়েছিল যে ঠিক আছে ভারতীয়দের এই মানে আশা মনোবাঞ্ছাগুলো পূর্ণ করে দিলে ওরা আমাদের প্রতি লয়াল থাকবে, বিশ্বস্ত থাকবে এবং আমাদেরও শাসন করতে কি হবে? অনেক সুবিধা হবে। অশোক সেন মন্তব্য করেছেন ঊনবিংশ শতাব্দীতে ইংরেজি শিক্ষার সুযোগ পেয়ে বাঙালি মধ্যবিত্তের চিন্তাভাবনার ক্ষেত্রে এক পরিবর্তন এসেছিল। ঊনবিংশ শতাব্দীতে ইংরেজি শিক্ষার সুযোগ পেয়ে বাঙালি মধ্যবিত্তের চিন্তাভাবনার ক্ষেত্রে এক পরিবর্তন এসেছিল। হলো?
বাঙালি মধ্যবিত্তের চিন্তাভাবনার ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। কিন্তু এই শ্রেণী একটি ঔপনিবেশিক রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার অংশীদার ছিল। কিন্তু এই শ্রেণী একটি ঔপনিবেশিক রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার অংশীদার ছিল। হলো আলোচ্য যুগটিকে বাঙালি মধ্যবিত্তের চিন্তাভাবনার ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল বললাম। এই শ্রেণী একটা ঔপনিবেশিক রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার অংশীদারি ছিল। বলছে আলোচ্য যুগটিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় বাংলার নবজাগরণ যে গতিলাভ করেছিল তার বৃষ্টি লক্ষ্যে ছিল তৎকালীন বাংলার নগরায়ণ এবং একটি মেট্রোপলিস বা বৃহৎ শহর হিসেবে কলকাতায়। ঠিক ভালো করে লক্ষ্য করো যে নব্যবঙ্গে মানে নব্য লোক, তাই তো? একটু নকল নবিশের যে লোকজন ছিল তাদের ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু ছিল কলকাতার লোক। কলকাতা তুমি সেই যুগে যা বলো মানে ওটাকে তুমি একটা গ্রামের পর্যায়ে নাও বা যা ভাবে বলো সেটা অনেক জায়গায় জঙ্গল ছিল, মুখ ছিল, অনেক কিছু বলা হয়। কিন্তু ভীষণভাবে এটা সত্যি যে ওই জায়গাটা ছিল কি আমাদের প্রচন্ডভাবে একটা ওই কালচারাল একটা সাইট। দেখো ব্রাহ্ম সমাজ, তাই না? আত্মীয় সভা, সব জায়গাগুলো কিন্তু পীঠস্থান, রামকৃষ্ণ মিশন সব পীঠস্থান কিন্তু কোথায় ছিল? আমাদের এই কলকাতা ছিল। এবং এই যে বেথুন কলেজ, এই যে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ, যে কলেজগুলোকে আমরা দেখতে পাচ্ছি, যে ঐতিহ্যবাহী কলেজগুলো গড়ে উঠেছিল, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে সব কলকাতাকে কেন্দ্র করে। তখন বলছে যে বৃহৎ শহর কলকাতাটাই ছিল একটা মেট্রোপলিস। ক্লিয়ার? একটা নগরায়নের জায়গা বিকাশের মধ্যে। এখানকার বিকাশমান সমাজ ব্যবস্থাকে বাজারের ভিত্তিক সমাজ রূপে চিহ্নিত করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের পেছনে এই নগরায়ন ছিল একটি অন্যতম উপাদান। ক্লিয়ার? ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের পেছনে 19th সেঞ্চুরিতে যে বাংলার নবজাগরণ ছিল তার পেছনে এই নগরায়নটা ছিল একটা অন্যতম উপাদান। হলো? এই নগরায়নটা হলো সেই নগরায়নটা ছিল নবজাগরণের পেছনে একটা অন্যতম উপাদান। তাহলে এখানে নগরায়নও কিন্তু একটা নবজাগরণের পেছনে একটা কাজ করছে। নরহরি কবিরাজ সঠিকভাবে মন্তব্য করেছেন, বাংলার নবজাগরণের চরিত্র ছিল বুর্জোয়া জাতীয় জাগরণে। কি বললাম? নরহরি কবিরাজ কি বলছেন? যে বাংলার নবজাগরণের চরিত্র ছিল বুর্জোয়া জাতীয় জাগরণে। এই জাগরণের মধ্যে জনগণের জাগরণের চিহ্ন খুঁজে বেড়ানো, বৃহত্তর কৃষক সমাজের আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্তির সন্ধান করা একেবারেই নিরর্থক। হলো? এই জাগরণের মধ্যে জনগণের জাগরণের চিহ্ন খুঁজে বেড়ানো, বৃহত্তর কৃষক সমাজের আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তির সন্ধান করা একেবারে নিরর্থক। হলো? প্রশ্ন হলো সমাজ বিকাশের ক্ষেত্রে নবজাগরণ দেশকে অগ্রগতির পথে দেখাতে পেরেছিল কিনা? যুক্তি ও মানবতাবাদ তথা আধুনিকতার স্রোতে দেশকে অবগাহন করাতে সাহায্য করেছিল কিনা? অথবা বিশ্ব বিকাশের মূল স্রোতের সঙ্গে ভারতের যোগসাধন ঘটাতে পেরেছিল কিনা? ভালো করে শুনে নিই। প্রশ্ন হলো সমাজ বিকাশের ক্ষেত্রে নবজাগরণ দেশকে অগ্রগতির পথ দেখাতে পেরেছিল কিনা? ঠিক। মানুষ এখানে অগ্রগতির পথ দেখতে পাচ্ছে কিনা? যুক্তি ও মানবতাবাদ তথা আধুনিকতার স্রোতে দেশকে অবগাহন করতে সাহায্য করেছিল কিনা? এটা বলছে যুক্তি আর মানবতাবাদেই কি ভারত নতুন অবগাহন করা মানে স্থান করা করতে পেরেছিল কিনা? অথবা বিশ্ব বিকাশের মূল স্রোতের সঙ্গে ভারতের যোগ সাধন ঘটাতে পেরেছিল কিনা? ক্লিয়ার? বিশ্ব বিকাশের মূল স্রোতের সঙ্গে ভারতের যোগ সাধন ঘটাতে পেরেছিল কিনা? যত সীমাবদ্ধতা বা স্ববিরোধিতা থাকুক না কেন এই কাজে বাংলার নবজাগরণ ইতিবাচক ভূমিকা নিয়েছিল। যত সীমাবদ্ধতা বা স্ববিরোধিতা থাকুক না কেন এই কাজে বাংলার নবজাগরণ ইতিবাচক ভূমিকা নিয়েছিল, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইতিবাচক ভূমিকা নিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এর মধ্যেই নিহিত আছে বাংলার নবজাগরণের সার্থকতা ও ঐতিহাসিক মূল্য। কি চমৎকার! তাই তো? বাংলার নবজাগরণের যে একটা ইতিবাচক দিক ছিল এবং সেটার সঙ্গে যে একটা interact করলো এবং তার মধ্যে নিহিত থাকলো বাংলার নবজাগরণের সার্থকতা, ঐতিহাসিক মূল্য। হয়ে গেল? বোঝা গেল এটা? তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে এই ব্যাখ্যাটা আমি করলাম। তাহলে পয়েন্টস গুলো থেকে আমি আবার একবার রিপিট করে দিচ্ছি। পাশ্চাত্য সভ্যতার
সংস্পর্শে এসে বাঙালি মধ্যবিত্ত সমাজে এক আধুনিক দৃষ্টিভঙ্গি যে সৃষ্টি হয়েছিল তার মূল ভিত্তিটা ছিল যুক্তি আর মানবতাবাদ। এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। সমকালীন শিক্ষা, সাহিত্য, ধর্ম, সমাজ সবকিছুতেই তা গভীরভাবে প্রভাবিত করেছিল। ঠিক কনস্টান্টিনোপলের পতনের পর পঞ্চশ ও ষোড়শ শতাব্দীতে ইতালিতে যে রেনেসাঁ বা নবজাগরণের উন্মেষ ঘটেছিল তার সঙ্গে তুলনা করে বাংলার এই বিকাশকেও নবজাগরণের আখ্যা দেওয়া হয়। ক্লিয়ার? তার সঙ্গে তুলনা করে বাংলার এই বিকাশকেও নবজাগরণের আখ্যা দেওয়া হয়। নবজাগরণের চরিত্র নির্ণয়ের প্রশ্নে পণ্ডিতদের মধ্যে বিতর্কের অন্ত নেই। আবার আদৌ একে নবজাগরণ বলা উচিত কিনা বা ইউরোপীয় রেনেসাঁস ওদেরকে নবজাগরণ বলা উচিত কিনা বা ইউরোপীয় রেনেসাঁস ও বাংলার রেনেসাঁস সমগোত্রীয় কিনা এই প্রশ্নটিও কিন্তু বিতর্কিত। ক্লিয়ার? এই যে জায়গাটা রাখলাম এখানটা দেখবেন। এগুলো হচ্ছে ক্লু পয়েন্ট। পয়েন্টগুলোকে রাখতে হবে। স্যার যদুনাথ কিন্তু নবজাগরণকে ইউরোপীয় রেনেসাঁসের চেয়ে আরো ব্যাপক ও বৈপ্লবিক আখ্যা দিয়েছেন। এটাও মনে রাখতে হবে। পেরিক্লিও এথেন্স যেমন সমগ্র হেলাসের শিক্ষা নিকেতন, সারা ভারতের ক্ষেত্রে বাংলার ভূমিকাও তাই ছিল। ঠিক এই জায়গাটা রাখবে হেলাস। কে মনে করেনি অমলেশ ত্রিপাঠী বাংলার নবজাগরণকে ইতালীয় রেনেসাঁসের সমগোত্রীয় বলে মনে করেন না। ইতালীয় রেনেসাঁসের উন্মেষ ভূমি ছিল শিল্পকেন্দ্রিক স্বাধীন নগরাষ্ট্র, কিন্তু কলকাতা ছিল শিল্পকেন্দ্রিক স্বাধীন নগরাষ্ট্র, কিন্তু কলকাতা ছিল ঔপনিবেশিক শাসনাধীন বাণিজ্য কেন্দ্র। উদীয়মান বুর্জোয়া শ্রেণী ছিল ইতালীয় রেনেসাঁসের উদ্যোক্তা। বাংলার এই ভূমিকা পালন করে ইংরেজি শিক্ষিত বৃত্তিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়। বাংলার এই ভূমিকা পালন করে ইংরেজি শিক্ষিত বৃত্তিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়। এর প্রতিফল মধ্যবিত্ত সম্প্রদায়। হলো? কারা কারা এখানে কাজ করেছিল? হ্যারিচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রাজনারায়ণ বসু। এটা ভালো করে খেয়াল রাখবে। চরিত্র চিত্রণের প্রথম প্রচেষ্টা লক্ষ্য করেন। আর রবীন্দ্রনাথ ও তার পূর্বসূরীদের কাছ থেকে অখণ্ড ঋণ স্বীকার করেছেন। এর মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র প্রমুখের অবদানকে বিশ্লেষণ করতে গিয়ে যুগধর্মের আলোকে বিচার করে তিনি এর মধ্যে আধুনিকতার উৎসের সন্ধান পেলেন। বাংলার নবজাগরণের একটি সামগ্রিক রূপ ফুটে ওঠে শিবনাথ শাস্ত্রীর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে। ক্লিয়ার? আচ্ছা, এখানে নিয়ে বিরাট বড় আলোচনা হয় 1933 তে রামমোহনের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে। ক্লিয়ার? এখানে ব্রজেন্দ্রনাথ শীল, রামানন্দ চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ এরা সবাই কি স্বীকার করেছিল? নবজাগরণের মূল চরিত্র বলেছিল। হলো? বিতর্কে হিন্দু আর ব্রাহ্ম সমাজের গোষ্ঠীর মধ্যে যে একটা ঝামেলা বেঁধেছিল। ব্রাহ্ম গোষ্ঠী পরিবর্তন চেয়েছিল, হিন্দু গোষ্ঠী চায়নি, বাধা দিয়েছিল। মহেশচন্দ্র মজুমদারের গ্লিমসেস অফ বেঙ্গল ইন 19th সেঞ্চুরি গ্রন্থে রামমোহন রায় শীর্ষক এক পুস্তিকায় বাংলার নবজাগরণকে হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ হিসেবে বর্ণনা করেছেন। ঠিক আছে? হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ। বাংলার নবজাগরণের সম্পর্কে মার্ক্সবাদীদের মধ্যে আগ্রহ জাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলির জয়লাভের। এটা মনে রাখবে। মার্ক্সবাদীদের মধ্যে আগ্রহ জেগেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলির জয়লাভের পরে। তার মানে ইংল্যান্ড বললাম আমি আগেই, ফ্রান্স, তাই তো? ইংল্যান্ড, ফ্রান্স এবং সেই সঙ্গে ছিল কি সোভিয়েত রাশিয়া। এরা নোটস অন দ্য বেঙ্গল রেনেসাঁ গ্রন্থে নবজাগরণ সম্পর্কে মার্ক্সবাদী বিশ্লেষণ করতে প্রস্তাবিত করেছে। মার্ক্সবাদী বিশ্লেষণ যেটা করবে ঠিক নিজের মতো করে নেবে এবং কিন্তু পয়েন্টস গুলোকে এক রাখবে। মানে মার্ক্সের ভাবধারাটা এক, সেটা তুমি নিজের মতো করে নিতে পারো। কারণ অনেক সময় বলে যে এটা খুব কঠিন কঠিন ভাষা, মনে রাখা দুষ্কর হচ্ছে, সেটাকে অনেক সহজ করা যাবে। দেশের ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ করে সুশোভন সরকার মনে করেন নিজ অতীতে বিস্মৃত না হয়ে ভারত নিজেকে আধুনিকতার স্রোতে সমর্পণ করেছিল। ক্লিয়ার? কি বলছে? নিজ অতীত বিস্মৃত না হয়ে, নিজ অতীতে না ভুলে গিয়ে আমাদের ভারত নিজেকে আধুনিকতার স্রোতে সমর্পণ করেছিল।
আমাদের এখানেও কিন্তু একটা প্রাচীন ঐতিহ্য বা সংস্কৃতি ছিল, সেটার কথাও কিন্তু উনি বলছেন। বলছেন সেটা যে বিস্মৃত না বিস্মৃত মানে স্মৃতি থেকে বিস্মৃতি, মুছে ফেলা না হয়ে ভারত নিজেকে আধুনিকতার সাথে সমর্পণ করেছিল। ঠিক আছে? না ভুলে গিয়ে মানে অতীতের স্মৃতিগুলোকে না ভুলে গিয়ে নবজাগরণের কাজটা করেছিল। ক্লিয়ার? সুমন সরকারের মতে বাংলার নবজাগরণ ছিল অর্থাৎ পরস্পর বিরোধী মূল্যবোধের মধ্যে পারস্পরিক অনুপ্রবেশ, সহাবস্থান ও আপোষমূলক মানসিকতার প্রকাশ। কি বলল? ৩ টে কথা বলল। পরস্পর বিরোধী মূল্যবোধের মধ্যে পারস্পরিক অনুপ্রবেশ। পারস্পরিক বিরোধী মূল্যবোধের সঙ্গে পারস্পরিক অনুপ্রবেশ হলো সহাবস্থান ও এক আপোষমূলক মানসিকতার প্রকাশ। সহাবস্থান ও আপোষমূলক মানসিকতার প্রকাশ। এই একটা পয়েন্ট। ভাষাটা একটু আছে, তাও সোজা করে দিয়েছি আমি। এদের মধ্যে অন্যতম ফণী সেন, যিনি রবীন্দ্রনাথ নামে লিখতেন। ঠিক আছে? তার মধ্যে রামমোহন, বঙ্কিম, রবীন্দ্রনাথ যে ধারাকে পুষ্ট করেছিল তা প্রগতিশীল ধারা নয়, বরং তার উল্টো। বুঝো? উল্টো। ভারত ইতিহাসে ইংরেজ শাসন প্রগতির সূত্রপাত করেছিল। যদি একথাই সত্যি হয় তবে এদের ধারাকে প্রগতিশীল ধারা বলা যায়। একদম। প্রগতির সূত্রপাত করেছিল যদি সত্যি হয় তাহলে এই ধারাকে প্রগতিশীল ধারা বলা যাবে। এটা বলছে। অধিকাংশ বুদ্ধিজীবী এই বিশ্লেষণকে মার্ক্সবাদের বিকৃতি বলে মনে করেন। কিন্তু সুপ্রকাশ রায়ের মতো বাংলার নবজাগরণের নায়কগণ গোস্বামী শ্রেণীর স্বার্থ রক্ষায় তৎপর ছিল। সেই জন্য তারা বারবার কি করেছিল? কৃষক বিদ্রোহের বিরোধিতা করেছেন। ঠিক কৃষক বিদ্রোহের বিরোধিতা করেছেন। কেন বুঝতেই পারছো? এখানে গোস্বামী শ্রেণীর সব স্বার্থ রক্ষা হবে। সেজন্য তারা বারবার কৃষক বিদ্রোহের বিরোধিতা করেছেন। একদিকে পশ্চিম শিক্ষার মতবাদের দিক থেকে প্রগতিশীল, অপরদিকে শ্রেণী স্বার্থের প্রভাবে দেশের অভ্যন্তরে গণবিরোধিতার প্রবণতাকে সুপ্রকাশ রায় নবজাগরণের স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছেন। নবজাগরণের স্ববিরোধিতা। ক্লিয়ার? রবীন্দ্রগুপ্ত ও সুপ্রকাশ রায় মনে করেন ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা ও সহমর্মিতাই হল তথাকথিত নবজাগরণের প্রকৃতিগত বৈশিষ্ট্য। রবীন্দ্রগুপ্ত ও সুপ্রকাশ রায় মনে করেন ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা ও সহমর্মিতাই হল তথাকথিত নবজাগরণের প্রকৃতিগত বৈশিষ্ট্য। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ ইংরেজ সভ্যতার আলোকে আহ, নবজাগরণের প্রকৃতিগত বৈশিষ্ট্য। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ ইংরেজ সভ্যতার আলোকে, এই জায়গাটা দেখো, আলোকিত এবং তাদের ছড়িয়ে দেওয়া হীন অনুকরণ মাত্র। এই একটা দেখো। রেনেসাঁস নেতারা ছিলেন ভদ্রলোক, যারা সমাজের উপরতলার মানুষ উচ্চবর্ণ সম্ভূত। কত রকম ভাবে ব্যাখ্যা হয়েছে। রেনেসাঁসের নেতা তাদের চরিত্রগুলো কিভাবে পরিবর্তন হয়েছে। যতটা সম্ভব ওই বেসটা লিখবে। বেস মানে আমি বললাম ওই যে প্রথম লাইনকে সমস্ত কথা বলে দেওয়া হয়েছে। যুক্তি ও মানবতাবাদ হলো সমকালীন শিক্ষা, সাহিত্য, ধর্ম, সমাজ সবকিছুতেই তা গভীরভাবে প্রভাবিত করেছিল। হয়ে গেল? এই হলো উত্তরের স্ট্রাকচার। দেখ আমি এতক্ষণ একটা বড় কোশ্চেন, কঠিন প্রশ্ন নিয়ে একটা আলোচনা করলাম। এবার তারপরের যে প্রশ্নগুলো তো আমি নিয়ে আসবো, রাধাকান্ত দেব সেখানে পড়াবো না। সামনের দিন ইতিহাসে প্রাচ্য পাশ্চাত্য বিরোধ। ক্লিয়ার? মডার্ন ইন্ডিয়ার এই জায়গাটা। প্রাচ্য পাশ্চাত্য বিরোধ, ব্রাহ্ম সমাজ, তারপরে প্রার্থনা সমাজ, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। একদম ডিস্ট লেখা। এই লেখাটা তোমার মনে হতে পারে একটু বড়, কিন্তু মেনলি বইগুলোতে অনেক বড় বড় লেখা। লেখাটা জিস্ট করে পড়ে একদম যেটা বোঝা গেছে সেটা নিয়েই কিন্তু এটা লেখা হয়েছে। যাই হোক, আরো একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা আর দেরি না করে তোমরা ভর্তি হয়ে যাও। 10% ডিসকাউন্ট নিয়ে আমাদের আনএকাডেমিতে ভর্তি হয়ে যাও। আমার কোড হচ্ছে ডিএসএ স্যার, এবং অপশনাল ক্লাসগুলো রীতিমতো ভালোভাবে তোমরা করতে পারবে। সপ্তাহে 2 দিন ক্লাস হয়, সিলেবাস ধরে হয়, তোমরা ভালো করে করতে পারবে। ঠিক আছে?
বলো, আর কোনো কোয়েরি আছে তোমাদের? কোনো কোয়েরি থাকলে বলতে পারো। আচ্ছা, তোমরা বলতে বলেছিলে স্যার বিদ্যাসাগর, রামমোহন রায় এই জায়গাগুলো একটু ভালো করে দেখাতে, তাই তো? বিদ্যাসাগর, রামমোহনটা আমি দরকার হলে রিপিট করবো। বিদ্যাসাগরের কেন পরিতৃপ্ত আধুনিকতার যোগসূত্রটা আমি আলোচনা করেছি। আর ইয়ং বেঙ্গল বলেছি, রাজা রামমোহন রায় বলে দিলাম, আর এই প্রশ্নটা বলে দিলাম। তাহলে বেঙ্গল লিটারেচার পিরিয়ডের লাস্ট পার্টটা হয়ে গেল আমাদের। যাই হোক, এই পার্ট হয়ে যাওয়ার পর আমরা দেখি মডার্নের আরো চ্যাপ্টার ধরবো, এনশিয়েন্টের চ্যাপ্টার ধরবো দরকার হলে, আমাদের এগোবে। কিন্তু কথা একটাই যে তোমাদের ক্লাসটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ক্লাসটা না করলে কিন্তু তোমরা এখানে ধরতে পারবে না। কারণ মাঝখান থেকে সে তুমি ক্লাস দেখতে পারো, একটা একটা করে কোশ্চেন বলছি। আমি কিন্তু রিক্যাপটা বলি। আগের দিনের কোশ্চেনের কিছুটা রিক্যাপ বলে তারপরে আমি সামনের দিয়ে শুরু করি। ক্লিয়ার? এটা কিন্তু বারে, বারে মাথায় রাখবে। অবিলম্বে আর দেরি নয়। কালীপুজো আসছে, হাতে টাকা পয়সা থাকলে জমলে তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। ঠিক আছে? আচ্ছা, 1857 রিভোল্ট তোমাদের হয়নি। 1857 রিভোল্টের উপর কোশ্চেন করাতে হবে। 1857 রিভোল্টের এই জায়গাটা ছেড়ে দিলে আরো একটা জায়গায় পার্টিশন অফ বেঙ্গল ইনএভিটেবল, পার্টিশন অফ ইন্ডিয়া ইনএভিটেবল, এরকম প্রশ্ন দিয়েছে। তারপরে কোনো এক বছরে এরকম দেওয়া প্রশ্নটাও দিয়েছে আমাদের কি বলবো মডার্ন থেকে, যে গান্ধীর ডাইমেনশন মানে নন কোঅপারেশন থেকে সিভিল ডিসোবিডিয়েন্স বুঝুন ডাইমেনশন কিভাবে চেঞ্জ হয়েছিল। ঠিক আছে? কি হলো? বোঝা গেল? এই ডাইমেনশন গুলো যে চেঞ্জ হচ্ছে সেই ডাইমেনশন চেঞ্জ গুলো তোমাকে বলতে হবে। তারপর আমি আসি আরো দুটো প্রশ্নে এখান থেকে। গান্ধীজির বললাম সেই সত্যাগ্রহ সাউথ আফ্রিকা থেকে শুরু করে এখানে চম্পারণ, ঠিক আছে, আহমেদাবাদ, খেড়া, এবং সেটা মুভমেন্ট গুলো শেষ হওয়ার পর উনি কি বলবো সত্যাগ্রহ শেষ হয়ে যাওয়ার পরে আমরা তারপরে মূল কোশ্চেন গুলো যাবো। অসহযোগ আন্দোলনে গান্ধীর ভূমিকা, বা আমাদের দেখবো হচ্ছে আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা, বা ভারত ছাড়ো আন্দোলনে পটভূমিকায় গান্ধীর তোমার কি মানে গান্ধী কতখানি নেপথ্য নায়ক ছিলেন, গান্ধী তার পশ্চাতে কতখানি কাজ করেছিলেন, হোয়াট ওয়াজ দ্য অ্যাক্টিভিটিস অফ গান্ধী ইন কোথায় সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। ক্লিয়ার? এই যে জায়গাগুলো বললাম, তোমার গান্ধী সত্যাগ্রহ নিয়েও প্রশ্ন করতে পারে। আর ওইখান থেকে ছেড়ে দিলে আমাদের রইবে পড়ে হচ্ছে ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাস আমি আলোচনা করব ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, তার সঙ্গে হচ্ছে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে হচ্ছে কোল্ড ওয়ার, এগুলোকে ধরে একদম ডাইমেনশন করে করে করাবো। এখানে আমার ইচ্ছা থাকলো, কিন্তু তোমাদের ক্লাসটা করতে হবে। ক্লাসটা না করলে এটা কিন্তু পরবর্তীকালে করানো খুব অসুবিধাজনক হবে। তাই জন্য আমি তোমাদের বলি, আর দেরি নয়, ক্লাসে ভর্তি হও। ক্লাস করা একটা এবার বই বলে দিই তোমাদের। স্যার আমরা কি বই পড়বো, তাই না? ভালো বই পড়তে গেলে সমর কুমার মল্লিক, আধুনিক ভারতের ইতিহাস। সমর কুমার মল্লিক, আধুনিক ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ১৫০ বছর। এই বই দুটো পড়তে পারো। অপশনাল পেপারের জন্য খুব ভালো বই। আর তার আগে একটু কথা বলে দিই যে আমার নিজেরই বই বেরোচ্ছে। হুম? আমার নিজের বই বেরিয়ে যাচ্ছে। সেই বইতে আমি সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি। সমস্তটা লিখেছি। তো টেক্সট বই পড়তে গেলে এটা একটা আগে প্রাথমিকভাবে এই বইটা পড়ে নেওয়া উচিত। তারপর দেখো এখানে অপশনাল কোশ্চেন গুলো কি লেখে, তোমরা সেগুলো দেখতে পাবে। হলো? তাহলে আমি আজকে উঠছি। আমি শেষ করলাম ক্লাস। ভালো থাকবে সবাই। ওকে।